শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের কালিমা লেগে আছে একসময় মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের গায়ে। এই হত্যাকাণ্ডের প্রমাণ মেলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দলটির প্রধান শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তাছাড়া প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। তবে সম্প্রতি প্রথম আলোর এক জরিপে উঠে আসে দেশের ৬৯.২% মানুষ মনে করে বিনা শর্তে ও বিভিন্ন শর্তে আওয়ামী লীগকে নির্বাচনের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যায়। আবার ২৮.২% মনে করে নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া উচিত নয়। এরই মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব নিজের ফেসবুক পোস্টে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও সুসংগঠিত দমন পীড়নের অভিযোগ যখন ইতিহাসে নথিভুক্ত রয়ে গেছে, তখন এই দলটির জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক এমন প্রশ্ন তুলেছেন। তার মতে এই জরিপ পতিত দলকে ধীরে ধীরে স্বাভাবিকীকরণ করে একটি দলের অপরাধমূলক অতীতকে, যে দলের বিরুদ্ধে রয়েছে দীর্ঘ দমন পীড়নের দায়, পুনর্বাসনের নয়, জবাবদিহির দাবি যে দলের বিরুদ্ধে। এমন বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল্লাহ আলম। দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করছি। আসলে জরিপে পতিত দল এবং আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন মঞ্জুর আলম পান্না, সিনিয়র সাংবাদিক। মঞ্জুর আলম পান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ভাই আছেন আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রাসেল, আল মামুন রাসেল, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। প্রথমে একটু যেতে চাই আল মামুন রাসেলের কাছে। আল মামুন রাসেল, 2024 জুলাই আগস্টে গণহত্যার মতো ঘটনা ঘটলো যে দলের নেতৃত্বে, সে দলকে দেশের ৬৯.২% মানুষ বিনা শর্তে বিভিন্ন শর্তে অংশগ্রহণ করার সুযোগ দেয়া যায় বলে মত দিয়েছেন নির্বাচনে। কি বলবেন, মানুষ কি গণঅভ্যুত্থানের দমন পীড়নের কথা ভুলে গেছে, নাকি জরিপে ভুল, নাকি মানুষ ভুল? অসংখ্য ধন্যবাদ জনল ভাই এবং আমার সহ প্যানেলিস্ট পান্না ভাইকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার আয়োজনে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য আবারও এই চ্যানেল এসকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, এই প্রথম আলো যে জরিপটা করেছে, এই জরিপ অ্যাট এ টাইম তারা কয়েকটা জরিপ করেছে। প্রথম আলো শুরু থেকে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে প্রথম আলো নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন, যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারা ব্যাপক প্রশ্নের মুখোমুখি কিন্তু প্রথম আলো হয়েছে এবং আপনি দেখেছেন প্রথম আলো অনেকবার ঘেরাও হয়েছে। তার কারণ হচ্ছে প্রথম আলো সবসময় মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে কাজ করে। আপনি দেখেন, ১.৫ বছর হলো না যে দলটি প্রায় ২,০০০ শিক্ষার্থী হত্যা করেছে, প্রায় ২০-৩০ হাজার মানুষকে পঙ্গুত্ববরণ করিয়েছে, এবং কি যে দলের প্রধান মৃত্যুদণ্ডপ্রাপ্ত, সে দলকে নিয়ে আপনি যখন জরিপে তাকে অংশগ্রহণ করাবেন, এবং কি যেই এটা আসলে কি বার্তাটা দেয়, এটা হচ্ছে আসলে আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য একটা চেষ্টা, একটা প্রয়াস। এবং এটা আমি এখান থেকে আপনার সুন্দর টকশো থেকে আমি এটা প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের যে ভোটারগুলো আছে তাহলে তারা করবে না। আওয়ামী লীগের আপনি দেখেন জরিপগুলো যেভাবে হয়, এটা ম্যাথোলজিটা বুঝতে হবে। আমরা তো জরিপে শুধু পার্সেন্টেজটা দেখি। আপনি দেখেন এইটা জরিপের সাথে সাথে যে জরিপটা হয়েছে সেটি হচ্ছে এই কতজনকে কে মানে ভবিষ্যতে কে, যেটি হয়েছে যেমন হচ্ছে নির্বাচন কোন দল জিততে পারে, এমন একটা জরিপ হয়েছে। আপনি দেখেন প্রশ্নটা কি করেছে, প্রশ্নটা হওয়ার কথা ছিল যে আপনি নির্বাচনে কাকে ভোট দিবেন, এটা না করে প্রশ্নটা করেছে যে নির্বাচনে কোন দল জিততে পারে। দেখেন, আমি যে দলে সাপোর্ট করি, আমি যদি বিএনপিকে ভোট না দিই বা আপনি যদি বিএনপিকে ভোট না দেন, কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এবার নির্বাচনে কে জিততে পারে, অনায়াসে সে একবারই একটা পাগল একটা শিশুও বলবে বিএনপি জয়লাভ করবে। কারণ বাংলাদেশের বৃহৎ দুটি দল, একটি আওয়ামী লীগ, পরবর্তীতে বিএনপি, তার পরবর্তীতে জামাত। তাহলে যে কেউ, আমি যদি বিএনপিকে ভোটও না দিই, কিন্তু আমি বলবো কে জয়লাভ করবে, বিএনপি জয়লাভ করবে। তাহলে আপনার প্রশ্নটার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে, জামায়াত জয়লাভ করবে এরকম বিষয় তো বলেছেন। প্রশ্নটার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। প্রশ্নটা আপনি কি করেছেন? আপনি যদি প্রশ্ন করতেন যে আপনি কাকে ভোট দিবেন, তাহলে সেটা আসতো। কিন্তু আমি যদি বিএনপিকে ভোটও না দিই, আমাকে যদি আপনি প্রশ্ন করতেন যে কে জয়লাভ করবে, তাহলে আমি অনায়াসে বলতাম যে জয়লাভ করবে কে, বিএনপি জয়লাভ করবে। তাহলে প্রশ্নটা কি ছিল? এবং কি সবচেয়ে অ্যালার্মিং সেটি হচ্ছে সেখানে অপশনের মধ্যে যে খেলায় অংশগ্রহণ করে নেই,
আপনি তাকে সে কত গোল দিতে পারে সেটা নিয়ে আপনি একটা প্রেডিকশন করছেন। যেখানে আওয়ামী লীগ দল নিষিদ্ধ, নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই, নাকি কার্যক্রম নিষিদ্ধ? কার্যক্রম নিষিদ্ধ, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সে আওয়ামী লীগকে আপনি এই জরিপের মধ্যে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি দিলেন কি 7%, সে কি সেই জিততে পারে মানে কি, যে ইলেকশন অংশগ্রহণ করতে পারবে না। আপনি যদি সাপোজ হচ্ছে স্বাধীনতার পরবর্তীতে আপনি যদি প্রশ্ন করেন যে 71 সাল পরবর্তীতে আপনি যদি প্রশ্ন করেন কে হবে বাংলাদেশের ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, সেখানে যদি আপনি আইয়ুব খানের নাম রাখেন, এটা কেমন দেখা যাবে? এটা আমাদের স্বাধীনতার সাথে বেইমানি করা হয় না? তাহলে এখন বর্তমানে যেটা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তারা সবাই সম্মত হয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সে দলের প্রধান যিনি, তিনি হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, সে দলকে আপনি জরিপে অংশগ্রহণ করলেন, এবং কি সাথে সাথে আপনি আরেকটা জরিপ করলেন যে 69% মানুষ চায়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রথম আলোর কার্যক্রমটা আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন তারা আরেকটা জরিপে দেখিয়েছে নির্বাচনে জুলাই গণঅভ্যুত্থানের প্রভাব পড়বে কি। সেখানে তারা একটা দিয়েছে, এই আপনি দেখেন একটা ম্যাপ ড্রাফট দিয়েছে, ড্রাফটের মধ্যে 38.6% দিয়েছে সেটি হচ্ছে যে কোনো প্রভাব পড়বে না। অথচ পাশে যেগুলো আছে সেটি হচ্ছে সামান্য প্রভাব পড়বে, তারপর উল্লেখযোগ্য পরিমাণ প্রভাব পড়বে, ব্যাপক প্রভাব পড়বে। এই পরিমাণটা 55% হয়, কিন্তু সেটিকে গ্রাফটাকে আলাদা করে 30% দিয়েছে কিছু প্রভাব পড়বে, তারপর 18% দিয়েছে উল্লেখযোগ্য পরিমাণ প্রভাব পড়বে, তারপরে 4% দিয়েছে ব্যাপক প্রভাব পড়বে। কেন আপনি প্রভাব পড়বে বলে 55% দিতে পারতেন না? সেটি না করে আপনি গ্রাফের মধ্যে সবচেয়ে বড় করে দিলেন 38.6%, যেটি হচ্ছে এই কোনো প্রভাব পড়বে না। তার মানে আপনার উদ্দেশ্য কি, আপনার ইন্টেনশন কি? আমাদের লয়ের ভাষায় বলেছে যে গিলটি মাইন্ড, আপনার ইন্টেনশনটা কি? তার মানে আজকে প্রথম আলো যে জরিপটা করেছে এটার মূল ইন্টেনশন হচ্ছে আওয়ামী লীগকে নরমালাইজ করা। জি, আমি আসবো আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে। মঞ্জুর আলম পান্না, আজকে বাংলাদেশ যদি বলি, প্রধান উপদেষ্টা প্রেস সচিব একটি নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সংগঠিত গণহত্যা ও সুসংগঠিত দমনপীড়নের অভিযোগ যখন ইতিহাসে নথিভুক্ত রয়ে গেছে, তখন এই দলটির জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক, এমন প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম। আপনি কি বলবেন? মিস্টার শফিকুল আলম কতটা নৈতিক জরিপ নিয়ে প্রশ্ন করেছেন। উনি যে কথাটা বলেছেন সেটি কতটা নৈতিকতাপূর্ণ? আপনি যুদ্ধাপরাধীদের নিয়ে আপনি সরকার গঠন করবেন বা পিছন থেকে সরকার পরিচালনার সুযোগ দিবেন, আপনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন না, আপনি যাদেরকে ফ্যাসিবাদ বলছেন তাদের বিচার করবেন। আমার প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ কোনটা? আমাদের ইতিহাসে মীমাংসাটা কোথায় আসতে হবে? অবশ্যই যদি বিচার করতে হয় সবার করতে হবে। আপনি সব যুদ্ধাপরাধীদের সম্বন্ধে কিছু বলছেন না, আপনি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন, আপনি এক ফ্যাসিবাদ বলে এই ধরনের কথা তুলছেন, আর বিচারের কথা বলছেন যে বিচার না করে। যুদ্ধাপরাধের বিচার কি আবার হবে? হয়েছে তো মনে হয় সবার বিচার তো হয়নি, টোকেন বিচার হয়েছে। যুদ্ধাপরাধ কি এই 6-7 জন করেছিল যে 6-7 জন ফাঁসি হয়েছে? একজন তো বেরিয়ে গেলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আদালতের মানে কি বলে রিভিউ পিটিশনের মাধ্যমে বেরিয়ে গেলেন। আমি সে বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে মীমাংসা তো হয়নি, হয়েছে। এখন আপনি 71-এ যাদের দায় রয়েছে সেই বিষয়ে কোনো কথা বলছেন না। আপনি গণহত্যার কথা বলছেন, আর যে গণহত্যার কথা বলা হচ্ছে, শুনেন, মানুষ তো নিহত হয়েছে, এটা সত্য কথা, এ তো অস্বীকার করা কিছু নেই। এবং সেখানে আমাদের সবার সমর্থন ছিল, সমর্থনে হয়তো হাতে গোনা কিছু মানুষ বাদে, এই আন্দোলনের প্রতি। এই আন্দোলনের পেছনে কি প্লট নির্মাণ করা ছিল কি না ছিল এগুলো অন্য কথা, এগুলো কথা বলতে গেলে আর অনেক সময় লাগবে। বাস্তবতা হচ্ছে যে বিচারগুলো হচ্ছে, কতজন হত্যাকাণ্ডের বিচার হচ্ছে? 1400 মানুষের। এই 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের যেই তথ্য, তারা কি বলেছিল 15 আগস্ট পর্যন্ত নিশ্চয় আওয়ামী লীগ হত্যা করেনি, সরকার প্রদত্ত প্রজ্ঞাপনের 832 জন নিহত হয়েছেন। এখন সে 1400 জন আপনি ঢুকিয়ে দিচ্ছেন 5 আগস্ট আগ পর্যন্ত। এক নম্বর, কোথায় মানে ম্যাটিকুলার ডিজাইনগুলো কোথায় হচ্ছে? দ্বিতীয়ত হচ্ছে যে বিচারটা করছেন, বিচার তো আমরা সবাই চাই। এমন একজন মানুষ খুব বুক ফুলিয়ে বলতে পারবে যে আমি বিচার চাই না? বিচার অবশ্যই চাই, কিন্তু কোন প্রক্রিয়া বিচার করছেন? এই বিচারের মানদণ্ড নিয়ে তো এটা আমার কথা নয়,
এটা তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইভেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল তারাও আপত্তি তুলেছে। আচ্ছা, টিউলিপের বিরুদ্ধে প্লট দুর্নীতির রায় হলো, হ্যাঁ, তার বিরুদ্ধে 2 বছরের কারাদণ্ড। প্রভাব বিস্তার করেছেন। আচ্ছা, কি প্রভাব বিস্তার করেছেন? তার কোনো ডকুমেন্ট শো করে গেছে? কিছু হাজির করা হয়েছে? শুধু বলেছে প্রভাব। প্রাইম মিনিস্টারের উপরে প্রভাব বিস্তার টিউলিপ কিভাবে করে? সে তো তার বোনের মেয়ে। আমি এখানে বুঝলাম না কিছু, এবং সেটি নিয়ে আমি তো একেবারেই অজ্ঞ মানুষ। যারা আপত্তিগুলো তুলছেন, 7 জন আইনজীবী, বিশ্ববিখ্যাত 7 জন আইনজীবী টিউলিপের পক্ষে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে তারা একটা চিঠি দিল, যে প্রক্রিয়া বিচার হচ্ছে সেটি সুষ্ঠু নয়, তাকে ফেস করার সুযোগ দেওয়া হোক। এখন আপনি থাকেন এইখানে, আপনার নামে চিঠি দিলাম, সে আপনার গ্রামের বাড়ি ময়মনসিংহে অথবা খুলনাতে, হ্যাঁ, টিউলিপ কোথায় থাকে এটা তো সারা দুনিয়ার মানুষ জানে, যারা খোঁজখবর রাখে। আমি তো চিঠিগুলো ওই ঠিকানায় দেবো। আচ্ছা, প্রভাব বিস্তার কীভাবে করে? এগুলো সব বাদ দিলাম। আমি এই কথাগুলো এ কারণে বলছি, যে শহীদদের কথা বলা হচ্ছে, সেই শহীদদের আত্মাই তো শান্তি পাবে না। কি বৈষম্যমূলক, মানে বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণের জন্য এই আন্দোলন হয়েছিল, হ্যাঁ, পরবর্তীতে এসে কোটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখান থেকে এক দফা আন্দোলন। সেই মানুষগুলোকে আত্মার শান্তি পাবে? সেই মানুষের পরিবার স্বজনেরা কি মানে তারা কি শান্তি পাবে এই ধরনের বিচার? যদি মানে এই বিচার প্রক্রিয়ায় কোনো ফাঁক ফোকর থেকে থাকে বা বিশেষ উদ্দেশ্যে যদি এই বিচার করা হয়ে থাকে, তাহলে কি আপনার সেই মূল স্পিরিটটা কি ধরে রাখা গেল? আমি একটা কথা দিয়ে শেষ করে আমি আপনার কথা প্রশ্নে আসছি। আজকে ৭১কে যেভাবে নোংরা ভাষায় ট্রিট করা হচ্ছে, কই শফিক সাহেব তো তাদের নিয়ে একটা কথা বলেননি? হ্যাঁ, বিজয় দিবসকে কি স্ল্যাং ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করা হচ্ছে? ৭১-এর প্রজন্ম দুর্নীতিগ্রস্ত, ৭১-এর প্রজন্ম মিথ্যা কথা বলে, মিথ্যুক ইত্যাদি ইত্যাদি, এই কাজী ইব্রাহিম নামক কে সব কথা বলছে। বাংলাদেশের পক্ষে থেকে তো তারা কথা বলছে, তাদের বিরুদ্ধে একটা কথা বলেছে শফিকুল আলম। আমি বলছি, বলতে তো হবে সবটাই। তার মানে কি, আপনি যে কোনো একটা সাইড নিয়ে রয়েছেন। অতএব এই সরকার তো নিজেই দলীয় সরকার, এটা তো কোনো অন্তর্বর্তী বা নির্দলীয় সরকার বলতে আমরা যা বুঝি সে তো নয়। শফিকুল আলমটা বলবেই, এতে অবাক হওয়ার কিছু নেই। মানে যে প্রেস যে কথাটা বলেছেন যে এটা নৈতিকতা না, নৈতিক প্রশ্ন তুলেছেন আর কি, জরিপের বিষয়টা তারা বলতেই পারে। নৈতিকতা বিষয় হচ্ছে, আমি নিজে প্রথম আলোর এই জরিপটা সম্বন্ধে নিজেই কনফিউজড অবস্থায় আছি। সম্ভবত ১৩৪৫ জনের উপর জরিপটা করা হয়েছে। দেখুন, আল মামুন বলছিলেন যে প্রথমে এই যে আমাদের সংস্কৃতি, যেটা আমি তাকে মিন করে কিছু বলছি না। এখন আমি যে কথাগুলো বলছি না, আমাকে আপনি লাগিয়ে দেবেন আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর। এর আগে বিএনপি জামাতে, মানে আওয়ামী লীগের সময় আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানানো হয়েছিল, এবং অনেক ধরনের খেসারত আমাদেরকে দিতে হয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি, সরাসরি এইভাবে কাউকে ট্যাগ দিয়ে দেওয়া ঠিক নয়। বরং প্রথম আলোর সামনে যে কাজটা হলো, আল মামুন বলছিলেন যে ঘেরাও করা হলো, উনি হয়তো একটু পজিটিভ হিসেবে দেখছেন। মোটেই আমি পজিটিভ হিসেবে দেখি না। দেখুন, আওয়ামী লীগের সময় কথা বলা যায়নি, সত্য কথা। আওয়ামী লীগের সময় অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে, সত্য কথা। এখন কি তার চেয়ে কম হচ্ছে না বেশি হচ্ছে? আমি তো বলবো 15 বছরের তুলনায় এই 15 মাসে আরো বেশি হয়েছে। আওয়ামী লীগের সময় সব ছিল, মততন্ত্র তো ছিল না, হয়তো 2-1টা কোথাও কোথাও ঘটেছে, কিন্তু এটা এখন এস্টাবলিশড হয়ে পড়েছে। আপনি প্রথম আলোর সামনে জিয়াফত করেন কিভাবে, এবং সেখানে তাদের কাউকে আটক করা হয় না, এই এক্সাম্পল তো কখনো ছিল না। আপনার কাছে আমি যদি একটু যেতে চাই, আল মামুন রাসেল, যদি মঞ্জু আলম পান্না ভাইয়ের অভিযোগ ধরে যদি আপনাকে প্রশ্ন করি, যে শেখ হাসিনার আমলে ধরনের মব ছিল না, 17 বছরে যা হয়েছে 15 মাসে তার চেয়ে বেশি হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? তারপর আপনার একটা নতুন একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। জি, আসলে এই মবের সংস্কৃতি, কোনো মবকে আমরা কিন্তু সাপোর্ট করি না। এবং কি আমি এই পান্নাবাই যেটি বলছিলেন, ৭১ বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এটা নিয়ে আমি মনে করি ওনারা প্রশ্নাতীত, ওনাদের কিন্তু প্রশ্ন তোলা ঠিক হবে না। কিন্তু বিজয় দিবস নিয়ে যারা প্রশ্ন তুলছে, কোনো সুযোগ, যারা বিভিন্ন ধরনের কথা, কোনো সুযোগ নেই। আমি মনে করি কোনো সুযোগ নেই। আমাদের দেশটা তৈরি হয়েছে তাদের উপর ভিত্তি করে, কোনো সুযোগ নেই।
তাদেরকে ওন করতে হবে, ওন করলে দেশকে ওন করা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে খন্দকার মোস্তাক সাহেব উনি কিন্তু আমাদের যে মুজিবনগর সরকার, অস্থায়ী যে সরকার হয়েছে, সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ একজন ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। পুরো বিশ্বের লিয়াজো মেনটেন এবং মুজিবনগর সরকারের বৈধতার বিষয়ে সবচেয়ে কাজ বেশি করেছেন উনি, পরবর্তী রাষ্ট্রপতি হয়েছেন। কিন্তু সেই মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধা খন্দকার মোস্তাককে আমরা কিভাবে অ্যাড্রেস করি, খুব বাজেভাবে অ্যাড্রেস করি। খন্দকার মোস্তাক, শেখ হাসিনা তো বলেছেন যে কুমিল্লাকে আমি বিভাগ দিচ্ছি না কেন, এই খন্দকার মোস্তাকের কারণে। তার মানে একজন মুক্তিযুদ্ধে এত অবদান রাখার পরেও পরবর্তী তার কার্যক্রমের কারণে পরে তিনি নিন্দিত হয়েছেন। তার মানে আমাদের ৭১-এ যারা অবদান রেখেছেন তারা পরবর্তী তাদের কার্যক্রমের কারণে আজকে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন। আপনি দেখেন ভারতে যান, আপনি মহাত্মা গান্ধী, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, সবাই তাকে সম্মান করে। কিন্তু শেখ মুজিবুর রহমানকে কি করেছে, মানে এত বেশি করেছে, এটার কারণে আজকে তার অবস্থাটা আমরা দেখেছি, তার মূর্তি ভাঙা হয়েছে। মানুষ তাকে সম্মান না করার কারণে করতে হয়েছে কিনা? না না না, কেন আপনি একটা মানুষ যখন সম্মান তো ভিতর থেকে আসে, জোর করে আপনি সম্মান দিতে পারবেন? আপনি যখন আমাকে জোর করে কারো উপর সম্মানটা চাপিয়ে দিবেন, জোর করে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, এটা কেন স্মরণ করে না? তার কারণ হচ্ছে, আমি একটু আগে আপনাকে বলেছি, খন্দকার মোস্তাককে কেন মানুষ স্মরণ করে না? তার পরবর্তী কার্যক্রমের কারণে, পরবর্তী ক্ষমতায়নের কারণে, পরবর্তীতে তার ক্ষমতা লাগবেই সেটির জন্য জনগণ উপেক্ষা করে। শেখ মুজিবুর রহমান যখন বাকশাল কায়েম করলো, যেটির উপরে আমাদের ৭০-এর অনেক ভুল আছে, তার শাসন ব্যবস্থায় অনেক ত্রুটি ছিল, দুর্নীতি ছিল, স্বজনপ্রীতি ছিল, আপনি আলাদাভাবে বিচার করুন, কিন্তু দয়া করে খন্দকার মোস্তাকের সাথে এক্সাম্পল দিয়ে এটা করেন না। আপনি খন্দকার মোস্তাককে খারাপ কেন বলবেন? এটা দিয়েন না। আপনি খন্দকার মোস্তাককে খারাপ কেন বলছেন? একজন মুক্তিযোদ্ধা হওয়ার পরেও যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, এরপরও তার অবদানকে অস্বীকার করবেন মুক্তিযুদ্ধের সময়? কিন্তু তার পরবর্তী কার্যক্রমের কারণে আপনি তাকে ঘৃণা করছেন এখন। এজন্য আজকে পান্না ভাই ইন্টারফেয়ার করছেন, পান্না ভাই করছেন যে শেখ মুজিবুর রহমানের সাথে মিলানো দরকার নেই। যিনি রাজপথে ছিলেন, মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তী তার কার্যক্রমের কারণে তাকে মানুষ ঘৃণা করছে। তো সুতরাং যে ৭১ সালে খারাপ কিছু করবে, তার অবদানের কারণে, পরবর্তী অবদানের কারণে মানুষ অস্বীকার করবে। আপনি বলেন যে মানুষ সম্মান করছে না বলে জোর করে সম্মান নিতে হচ্ছে। দেখেন, জামাতের বিষয়ে এই পান্না ভাই যেটি বলল, যুদ্ধ অপরাধী নিয়ে সরকার গঠন বা যুদ্ধ অপরাধী শব্দটা আপনি কিভাবে বলবেন? আপনি যখন কাউকে অ্যাড্রেস করছেন, আওয়ামী লীগ কিন্তু যুদ্ধাপরাধী তালিকা তৈরি করেছেন, ১০,০০০ তালিকা করেছেন। তালিকার মধ্যে ৮,০০০ সামথিং হচ্ছে আওয়ামী লীগের নিজস্ব, এবং ২,০০০ সামথিং হচ্ছে বিএনপির ছিল, মাত্র ৩৭ জন ছিল জামাতের। এটা তারাই করেছে, আওয়ামী লীগে করেছে, আওয়ামী লীগে লাস্ট পিরিয়ডে করেছে ১০,০০০ তালিকা। আপনি একটু দেখবেন, ১০,০০০ তালিকা করেছে, পরবর্তী সেটা বন্ধ করে দিয়েছে। পরবর্তী সেটা বন্ধ করে দিয়েছে, আপনি একটু দেখবেন সেখানে তালিকার মধ্যে। দেখেন জামাতকে নিয়ে আজকে এত কথা কেন? এই যে তালিকার কথা অনেকে বলছেন, এই বিষয়টা ভুয়া। না, এই বিষয়টা ভুয়া না, আপনি দেখবেন, এবং সেখানে যে তালিকার নামগুলো আছে আপনাকে সরাসরি ধরে দেখবেন, সবগুলো নামগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখেন, আপনার যে তালিকা করেছে জামাত, আজকে ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। জামাত যখন ১৯৭১ সালে অনেকগুলো দলে কিন্তু স্বাধীনতার বিরোধিতা করেছেন, নিজামে ইসলাম ছিল, মুসলিম লীগ ছিল, অনেকগুলো দলে ছিল, কিন্তু তারা যখন বাংলাদেশে সার্ভাইভ করতে পারেনি, তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন আসেনি। জামাত যখন সার্ভাইভ করা শুরু করেছে, জামাত যখন একটা অবস্থা তৈরি করেছে, দেখেন জামাতকে নিয়ে অনেক রকম কথা হচ্ছে। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, শেষ করতে হবে। ১৭-১৮ বছর জামাতকে নিয়ে যেভাবে নেগেটিভ ক্যাম্পেইন করা হয়েছে, আমার খুব এক্সাম্পলটা খুব মনে পড়ে। আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শুরুতে, নেগেটিভ ক্যাম্পেইন কোনটা? মুক্তিযুদ্ধ বিরোধী ছিল এটা? নেগেটিভ ক্যাম্পেইন মানে ১৭-১৮ বছর যেভাবে জামাতকে অ্যাড্রেস করা হয়েছে। আপনি দেখেন জামাতের যে নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী, ওনার বিরুদ্ধে যে মূল মামলা ওনাকে ফাঁসি দিয়েছে, যে বিশাব আলী হত্যা মামলা, সেই বিশাব আলী হত্যা মামলা তার ভাই যে শুকরঞ্জন বালী, বিশাব আলী ১৯৭১ পরবর্তীতে সে একটা মামলা করেছে, সে মামলায় তিনি আসামি করেছেন, ফিক্সড আসামি করেছেন, সে আসামির মধ্যে দেলাওয়ার হোসেন সাঈদী ছিলেন না, অথচ সে হত্যা মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তার মানে অ্যাপ্লাইড ডিভিশনের রিসেন্টলি এটিএম আজহার সাহেবের যেই রায়টা হয়েছে, ও রায়টা দিয়ে পূর্ববর্তী যে হত্যাগুলো হয়েছে এটাকে অ্যাপ্লাইড ডিভিশনেই কিন্তু অ্যাড্রেস করেছেন, এটা ভুল ছিল। দেখেন, আমি যেটি বলছিলাম যে ১৭-১৮ বছর যেভাবে ক্যাম্পেইন করা হচ্ছে, নেগেটিভ ক্যাম্পেইন করা হয়েছে, এই নেগেটিভ ক্যাম্পেইনটা মানে আমি খুব একটা এক্সাম্পল যদি এটাকে একটু রিলেট করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রথম শুরুতে
ওনার বিরুদ্ধে যখন মক্কার সবাই উনি যখন ক্ষমতার একটা অবস্থায় তৈরি হয়েছে, মক্কার সবাই একটা ওকাজের মেলা হতো, সেখানে একটা ওকাজের মেলা, মানে বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন দেশ থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসতো এই মেলায়। প্রত্যেকটা মেলার প্রত্যেকটা গেইটে ক্যাম্পেইন করতো যে এখানে এখানে নাউজুবিল, এখানে একটা পাগল আছে, তোমরা পাগলের কাছে কেউ দেখা করতে চাইও না, সে হচ্ছে এই মানে বিভিন্ন নেগেটিভ অ্যাপ্রোচ করতো। যারা আসতো তারা চিন্তা করলো তাহলে আমরা একটু দেখে আসি পাগলটা কেমন। পরে গিয়ে ওনারা দেখেন ক্যাম্পেইন আর বাস্তবতা যখন ভিন্ন দেখেছে, তখন আস্তে আস্তে তারা ইসলাম গ্রহণ করা শুরু করেছে। গত 17-18 বছর জামাতকে বলা হয়েছে তারা 71 সালে দর্শন করেছে, জামাতকে বলা হয়েছে তারা 71 সালে লুট করেছে, সম্পদ লুট করেছে। সাধারণ মানুষ যখন একটা জামাতের ব্যক্তিকে দেখেছে, একটা সাধারণ জামাতকে ব্যক্তিকে তার এলাকায় দেখেছে, সে যে না সে দর্শনের সাথে জড়িত না, সে লুটতরাজের সাথে জড়িত না, সে কোনো চুরির সাথে, চাঁদাবাদির সাথে সে জড়িত না, যখন একটা ক্যাম্পেইন করা হয় নেগেটিভ ক্যাম্পেইন, তখন বাস্তবে যখন তারা দেখে নেগেটিভ ক্যাম্পেইনের বিপরীতে তারা দেখতে পায়, তখন তারা অটোমেটিকলি তাদেরকে ভালোবাসা শুরু করে দেয়। আপনার সেটার প্রতিফলন কিন্তু আপনি বিভিন্ন ইলেকশনগুলোতে দেখেছেন। আপনি ধন্যবাদ। বিভিন্ন ইলেকশনগুলোতে যেতে চাই আমি, আবার আসবো আপনার কাছে মঞ্জুর আলম পান্না। যদি এই যে জামাত সম্পর্কে আগে নেগেটিভ ধারণা ছিল, মানুষ এখন পজিটিভ, এই বিষয়ে কিছু বলতে চান কিনা, তারপর আমি নতুন প্রশ্নে যাব। এটা তো আমার কাছে একটা উদ্ভট প্রশ্ন মনে হলো যে আগে নেগেটিভ ধারণা ছিল এখন পজিটিভ, তার মানে ইতিহাস বদলে যাচ্ছে। দেখুন 17 বছর 18 বছরের জামাত সম্পর্কে নতুন করে বয়ান দেওয়া হয়নি, হয়তো বয়ানটা বেশি হয়েছে, চর্বিতে চর্বণ হয়েছে, এটা হতে পারে। এই যে তথ্যগুলো, এই তথ্য তো আমরা তো আর কেউ 71-এর প্রজন্ম না, আমাদের 71-এর পরে আমাদের জন্ম। হ্যাঁ, বিষয় হচ্ছে যে তার জন্য তো ইতিহাস রয়েছে। এখন জামাত, আমি ধরে নিলাম জামাত যুদ্ধাপরাধী নয়, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, যুদ্ধাপরাধ তো সংঘটিত হয়েছে নাকি? আমরা যে ধরনের রায় শুনলাম 21শে আগস্ট গ্রেনেড হামলা, যে রায় দেওয়া হলো, অনেকে মন্তব্য করছিলেন যে মনে হচ্ছিল পৃথিবীর বুকে 21শে আগস্ট নামে কোনো হত্যাকাণ্ডই ঘটেনি। মনে হচ্ছিল যেভাবে আর কয়েকটি বিষয়, আচ্ছা 10 টাকা অস্ত্র মামলায় যখন বিচার রায় হলো এই সরকার আমলে, অনেকে মন্তব্য করছেন তার মানে কি 10 টাকা অস্ত্রটা আসলো কোত্থেকে, তার মানে 10 টাকা অস্ত্র বাংলাদেশের বুকে আসেনি। আমার কাছে তো মনে হয় যুদ্ধাপদ বলে কিছু ঘটেনি পৃথিবীতে বা বাংলাদেশের বুকে। যদি ঘটে থাকতো তাহলে সেটা নিয়ে আসতো। আমি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে আমি যদি বলছিলাম যে জামাত কোনো প্রকার মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ করেনি, হয়েছে তো, আর যদি হয়ে থাকে তার বিচারটা কোথায়? আওয়ামী লীগ করেছে কয়েকটা টোকেন বিচার, কই এই সরকার এত এত বড় বড় ঘটনা ঘটাচ্ছে, এত এত বড় বড় কাজ নিচ্ছে, সেই বিষয়টাই মীমাংসা করেনি কেন? আওয়ামী লীগের মানে ফ্যাসিবাদ নাম দিয়ে আগে সেটিকে সম্পূর্ণ পলিটিক্যালি সব কিছু হচ্ছে। আওয়ামী লীগ যেমন একা নির্বাচন করতে চেয়েছে, বিএনপিকে বাদ দিয়ে বা অন্য দলকে বাদ দিয়ে একা একা নির্বাচন করেছে, দিনে ভোট রাতে হয়েছে, এখন তার চেয়ে কি বাইরে কিছু? সেম আওয়ামী লীগ মনে করেছে বিএনপি বা জামাতকে বাদ দিয়ে সে কৌশলে নির্বাচন করে ক্ষমতা থাকবে, তাও তো সে কৌশল করেছে। আর এখন তো আপনি পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছেন। আল মামুন সাহেব যে বললেন যে যেখানে সবাই সর্বসম্মতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে, কে? শুধুমাত্র এনসিপি দাবি তুলেছিল, জামাতও কিন্তু দাবি তোলেনি। জামাত বলছে জনগণ রায় দেবে। বিএনপি সরাসরি প্রথম দিকে বলেছিল যে আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে নই। যখন এটি নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো তখন বিএনপি মুখ রক্ষার্থে, ওই যে ভোটের রাজনীতি, পরে এসে বললো আমরা সাধুবাদ জানাই। বিএনপি তো বলেছে তারা লিখিত দিয়েছিলেন আগে, এটা বলেছে পরে পরবর্তীতে বলছে, তার আগে তো অলরেডি রেকর্ডেড মিডিয়াতে। হ্যাঁ, চাইনি নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করতে চায় না, এরকম কথা বলে আসছিল। আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করেন। যদিও আমি কোনো দল পৃথিবীতে এক নাৎসি ছাড়া পৃথিবীতে আর কোনো দলকে নিষিদ্ধ করা হয়নি, হয়ে থাকলেও আমার জানা নেই, হয়তো কোথাও কোথাও হয়েছে, আমার জানা নেই। এখন বাস্তবতা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের বিচার করেন। আপনি আওয়ামী লীগ যারা দুর্নীতি করেছে বা এই যে 5 আগস্ট অভ্যুত্থানের আগে এই আন্দোলনের সঙ্গে মধ্যে যারা নিহত হয়েছেন, তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করবেন, ঠিক আছে। আপনি গড়ের সবাইকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মবের মধ্যে ফেলছেন, আপনি গড়ের আওয়ামী লীগকে ট্যাগ দিয়ে সব যাকে তাকে গ্রেপ্তার করছেন, আপনি পুরো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিচ্ছেন। আওয়ামী লীগ যে 4 কোটি ভোটার বা তারও বেশি, সেই মানুষগুলো যাবে কোথায়? এখন বলছেন আপনি, মানে পরতে হিপোক্রেসি। আপনি প্রথমে বলেন যে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারবে, আমি সরকারের কথা বলছি, সরকার দায়িত্বশীল যারা ব্যক্তি। আরে আওয়ামী লীগ তো পরিচয় দিতে গেলেই আপনি তো তাকে অ্যারেস্ট করছেন, তাহলে ভোট দেবে কি? ভোট দিতে যাবে কিভাবে?
আর আওয়ামী লীগের ভোটার মানে প্রার্থী তো নেই। এখন আবার বলছেন ক্লিন ইমেজের যারা প্রার্থী তারা দাঁড়াতে পারবেন। কোন মার্কায় দাঁড়াবেন? মানে এই যে স্ববিরোধী কথাবার্তা। এখন মূল জায়গাটা আসি, আপনি জামাত সম্পর্কে বলছিলেন, এই বয়ানগুলো নতুন কিছু নয়, হয়তো কখনো এখন আপনি শুনছেন না ৭১ সম্বন্ধে কি জঘন্য উচ্চারণ করা হচ্ছে, এখন কোনো প্রতিবাদ আছে? আছে কোনো প্রতিবাদ? আপনি মিস্টার শফিকের কথা নিয়ে আসছেন, মিস্টার শফিক কি সেই বিষয় নিয়ে কোনো ওনার দরদ উতলে উঠছে ৫ই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গণহত্যা হয়েছে সেসব বিষয়ে? আর একাত্তরকে নিয়ে যেভাবে নোংরামি চলছে দেশের ভেতরে এবং বাইরে, সেই সম্পর্কে সরকারের কোনো ধরনের টু শব্দটি নেই কেন? তার মানে তো আমরা বুঝতে পারি এটা কাদের দ্বারা নিয়ন্ত্রিত সরকার আর কাদের বিপক্ষের সরকার। সো এগুলো আমার মনে হয় এগুলো নিয়ে কথা বলা, আমি একজন সংবাদকর্মী হিসেবে মনে করি যে সময়ের অপচয়। যা হচ্ছে আমরা জানি কি হচ্ছে, কোন দিকে যাবে। আর আপনি একটা দলের বিচার না করে আপনি আমার বিচার না করে আপনি রায় দিয়ে দিবেন, ধরে নিলাম আমি অপরাধী, আপনি বিচার করবেন না, বিচার না করে রায় দিয়ে দিবেন। এবং যে বিচারের মুখোমুখি হয় তার তো জামিনেরও অধিকার আছে। তা আওয়ামী লীগ তো জামিনও পায়নি, আপনি একবারে নিষিদ্ধ করে দিচ্ছেন, একবারে ফাঁসির রায় দিয়ে দিচ্ছেন। আপনি বলছিলেন যে আসলে কেউ কেউ মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানকে নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন, তারা বিভিন্ন তথ্য দিচ্ছেন, বই খুলে দিচ্ছেন। আসলে এই কি ইতিহাসকে বিকৃত করছে? আপনি না, বিভিন্ন জন, আমি বিভিন্ন টক শোতে দেখছি। না, আমি আমার প্রশ্নটা শেষ করি। ইতিহাসকে আসলে কেউ কি বিকৃত করবার চেষ্টা করছে, নাকি আগে কোনো সময় বিকৃত করা হয়েছিল? বিকৃত হয়েছেই, ইতিহাসে বিকৃত তো এই নতুন কিছু না, বিকৃত হয়েছে। তাহলে এই প্রশ্ন উঠছে কেন বারবার? আওয়ামী লীগ খণ্ডিত করেছে ইতিহাস, এর আগের সরকারগুলো বিকৃত করেছে, এখন আবার বিকৃত হচ্ছে। আর আওয়ামী লীগ খণ্ডিত করেছে ইতিহাসের নির্ভেজাল তথ্য, কেউ সেভাবে উন্মোচন করতে পারেনি বা করেনি। ইতিহাস নিয়ে সবাই খেলেছে, কিন্তু এরকম জঘন্য নোংরা। কালকে তো আমি শুনবো গোলাম আজম স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। যদি আপনি শোনেন যে গোলাম আজম স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, তো অবাক হওয়ার কিছু থাকবে না। যেমন বলা হচ্ছে জামাত যুদ্ধাপদের সঙ্গে সংগঠিত নয়। আরে ভাই, ইসলামী ছাত্র সংঘের নেতৃত্বে কারা ছিল, কারা আলবদর গঠন করেছিল? এগুলো আমি বললাম না চর্বিতে চর্বণ। এখানে রাতের পর রাত, দিনের পর দিন এসব তর্ক করে সময় কাটিয়ে দেওয়া যাবে। আচ্ছা, ধন্যবাদ। আসবো আপনার কাছে। আল মামুন রাসেল, আসলে মুক্তিযুদ্ধের বিষয়টা চলে আসছে বারবার। এখানে আরেকটা ঘটনার কথা বলি, যেটা ৮ ডিসেম্বর একটা হয়েছে। চাঁদপুর জেলা জামায়াত ইসলামীর আমির বিল্লাল হোসেন মিয়াজি বলেছেন, আমাদের বাঁকা চোখে দেখবেন না, কারণ আমিও একজন সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম। সোমবার চাঁদপুর মুক্তি দিবস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সহযোগী মুক্তিযোদ্ধা, সহকারী মুক্তিযোদ্ধা, এরকম কিছু আছে নাকি আসলে? আচ্ছা, আমি আপনার প্রশ্নে আসি। তার আগে পান্না ভাইয়ের একটা বিষয় আমি একটু করছি। সেটি হচ্ছে, উনি বলছে যে এখন বর্তমানে মব বেশি হচ্ছে। আপনি দেখেন, মব যদি হতো, আজকে প্রথম আলো যে জরিপটা করেছে, আওয়ামী লীগকে রেখে যে জরিপ করেছে, এই জরিপের ফলাফল কি হতো? যারা মব তৈরি করে তারা কি করতো? আপনি দেখেন 2012 কি 13 সালে যখন প্রথম কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়, তখন পরের দিন দৈনিক সংগ্রাম, এটা জামাতের একটা পত্রিকা, সেই পত্রিকার সম্পাদক ছিলেন আসাদ সাহেব। উনি খুব প্রথম মনে হয় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ উনি সম্পাদক। পরের দিন পত্রিকা উনি শহীদ শব্দটা ব্যবহার করেছেন। এটার পরের দিন মুক্তিযুদ্ধ মঞ্চ নামে এই সনেট নাকি এরা গিয়ে ওনার দাড়ি ধরে ওনাকে টেনে বের করেছে। আপনি বলেন, সেটা কি মব ছিল না? ভয়ঙ্কর মব ছিল না? কেন ওনাকে শহীদ শব্দটা ব্যবহার করেছে? তাহলে আজকে প্রথম আলো যারা গণহত্যাকারী, তাদেরকে যে জরিপে নিয়ে এসে তাদেরকে আগামী ক্ষমতার জন্য 7% ভোট দিচ্ছে, তাহলে যদি মব তৈরি করতো তাহলে কি হতো? এটার ফলাফল তো 5 আগস্টের পরে এটা কি কামনা করা যায়? না, কাম্য না। কিন্তু ব্যাপারটা হচ্ছে 5 আগস্টের পরে কিছু মব ছিল, সেটাকে আপনি মব বলবেন না। সেটি কেমন ছিল? আপনি দেখেন, এবার যে আন্দোলনটা হয়েছে, এটা কিন্তু আপনার নিয়ম মেনে হয়নি। যে নিয়ম মেনে, তাহলে শেখ হাসিনাই কিন্তু এখন প্রধানমন্ত্রী থাকে। নিয়ম মেনে হয়নি। প্রত্যেকটা জিনিস নিয়ে ছাত্ররা জীবন দিয়েছে, তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষোভ থেকে বিভিন্ন জায়গায় তারা এটা করেছে। সেটাকে আপনি মব বলে কিন্তু এখন বর্তমানে সেটি হচ্ছে না। যদি সেটি হতো, তাহলে আজকে প্রথম আলো এমন একটা অবস্থা হতো। কারণ নর্মালাইজ করার চেষ্টা করছে আওয়ামী লীগকে, প্রথম আলো সেটি হতো। তারপরে দেখেন আপনি এই প্রথম আলো, তারপরে দেখেন আমাদের সন্ত্রাস বিরোধী আইন, যে আইনটি 2013 সালে যে আইন, এই আইনেও তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। সে আইনে 13 ধারা বলা আছে, কেউ যদি কোনো একটা নিষিদ্ধ সত্তা, যেটি নিষিদ্ধ হয়েছে, সেই নিষিদ্ধ সত্তাকে যদি কোনো ইলেকট্রনিক বিন্যাসে বা নিউজের মাধ্যমে সেটাকে প্রমোট করার চেষ্টা করে, তাহলে তিনি
এই এই যে নিষিদ্ধ সত্তাকে সহযোগী হিসাবে অপরাধের আওতায় আসবে। জি, আমি যে প্রশ্নে আসি। তারপরে দেখেন আপনি যেটি বললেন সহযোগী মুক্তিযোদ্ধা, দেখেন মুক্তিযোদ্ধার বিষয়টা তো এটা আমাদের একটা প্রাণের বিষয়। হ্যাঁ, এটা সবাই ওন করার চেষ্টা করে। আমার মনে আছে আমি একজন মুক্তিযোদ্ধার সাথে একটা মামলা লড়েছিলাম, ওনার পক্ষে মামলা লড়েছিলাম আওয়ামী লীগের আমলের সময়। ওনাকে বলেছিলাম, আপনি মুক্তিযোদ্ধা, আপনি কি করেছেন? উনি বলেছেন, তখন আমি ক্রিকেটার ছিলাম, আমি তখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে হওয়ার জন্য আমি ক্রিকেট খেলেছি। আমি বলেছি এই ক্রিকেটটা হচ্ছে আমার প্রতিবাদ। তার মানে মুক্তিযুদ্ধের সময় এক একজন এক একভাবে অবদান রেখেছে। কারো অবদানটা হয়তো সার্টিফাইড হয়েছে, কারো অবদানটা সার্টিফাইড হয়নি। কেউ হয়তো সহযোগিতা করেছে আমাদের মুক্তিযোদ্ধা যাদেরকে খাওয়ার নিয়ে গিয়ে, মুরগি নিয়ে গিয়ে বিভিন্ন খাওয়ার ব্যবস্থা করেছে, কেউ হয়তো আশ্রয় দিয়েছে, কিন্তু সে আওয়ামী লীগ আমলে এসে আমার সার্টিফিকেট দাবি করেনি। আমার ফ্যামিলিতেও আছে যারা কখনো সার্টিফিকেট নেয় না, কিন্তু সহযোগিতা করেছে। তিনি যেটি বলার চেষ্টা করেছেন, আমার কাছে যেটি মনে হচ্ছে তিনি সহযোগিতা করেছেন। ওনার ভাষ্য যদি আমি যদি সহযোগিতা করে যদি মুক্তিযোদ্ধা হতে পারে, তাহলে আমি তো সহযোগী মুক্তিযোদ্ধা হতে পারে। ট্রামটা হয়তো ভিন্ন হয়েছে, কিন্তু এটা তো একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। জি, ধন্যবাদ। একটু মঞ্জুর আলম পান্না, আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে, যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এরকম 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি, আরো তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে। এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান এইসব কথাগুলো বলেছেন। আপনি কি মনে করেন, আওয়ামী লীগের কি সে শক্তি আছে যারা দলের প্রধানের একটা মৃত্যুদণ্ডের রায়ের পরে একটা মিছিল বিল করতে পারলো না, তারা সে দলের নেতাকর্মীরা কিভাবে একটা হত্যা চালাবে? আপনি যার কথা বললেন তিনি তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, তারা তো বলতেই পারেন। আওয়ামী লীগ যদি বলে যে ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাদেরকে হত্যা করা হচ্ছে, এই বায়বীয় কথা বলে তো লাভ নেই। তবে হ্যাঁ, আওয়ামী লীগ নির্বাচন প্রতিহত করবে, প্রতিহত করার জন্য একটা, বা প্রতিহত মানে কি, বানচাল, এই শব্দ ঠিক আছে। মানে এই কথাগুলো সজীব ওয়াজেদ জয় তিনি নিজে বলেছেন রয়টার্সকে, যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগ সেই নির্বাচন প্রতিহত করবে। এটা হচ্ছে বাস্তবতা। এর বাইরে আর কি গুপ্ত হত্যা কি আর কি আছে আমি জানি না। তবে আমি একটু বলি, না আজকে আবার তফসিল, কালকে তফসিল ঘোষণা হচ্ছে। আওয়ামী লীগ হচ্ছে এটা বলতে পারেন না, হতে পারে, হ্যাঁ হতে পারে। সেক্ষেত্রে তো আওয়ামী লীগ অংশ নিতে পারছে না, আওয়ামী লীগ ছাড়াই তো নির্বাচন হতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো এখন দেখাই যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে যাচ্ছে। আল মামুন এই বিষয়টাই কি দেখছেন বাংলাদেশের ইতিহাসে? আওয়ামী লীগ ছাড়া যে দেশটা বলা হয় যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে এই আন্দোলনে 5 আগস্টের আন্দোলনে বা অভ্যুত্থানে আওয়ামী লীগের অসংখ্য পরিবারের সদস্য ছিল এই আন্দোলনে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল। সাধারণ মানুষের ইনভলভমেন্ট না থাকলে তো এই আন্দোলন সফল হতো না, প্রশ্নে উঠতো না। গুটি কয়েক ছাত্রের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হবে, মানে সফল হবে, প্রশ্নে উঠতো না। সাধারণ মানুষ কেন নেমে এসেছিল? ক্ষোভ ছিল, বঞ্চনা ছিল। কিসের থেকে ক্ষোভ ছিল? ভোট দিতে পারছে না, দুর্নীতি রয়েছে, স্বজনপ্রীতি রয়েছে, লুটপাট রয়েছে, চাঁদাবাজি রয়েছে। আমি যদি বলি যে এই আন্দোলন বা এই অভ্যুত্থান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, করেছে, সাধারণ মানুষ প্রতারিত হয়েছে, আপনি কি আমাকে চ্যালেঞ্জ করতে পারবেন? আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে উঠতে 15.5 বছর লেগেছে, আর বর্তমান সরকারকে তো অনেকে ফ্যাসিবাদ বলছে 15.5 মাসের মধ্যে। 15.5 মাস তো ইম্পর্টেন্ট গুণে 1 মাসের মধ্যেই চাঁদাবাজি, দুর্নীতি, মব, যে মবের কথা বলছিলেন আল মামুন, যে প্রথম দিকে হয়েছে, এইসব বয়ান কিন্তু সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে প্রথমে তো মব স্বীকার করতে চায়নি। ওগুলো মব নয়, ওগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব নিজে বলেছে এগুলো মব নয়, এগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ। আবার তিনি আবার পরবর্তীতে বলছেন মব নিয়ন্ত্রণে এসেছে। তাহলে আগেরটা কি বলেছিলেন? আগেরটা যে বললেন ক্ষোভের বহিঃপ্রকাশ, মব না, আবার তিনি নিজে মুখে সেটা স্বীকার করে বলছেন নিয়ন্ত্রণে এসেছে। মানে আল মামুন সেই ধরনের কথা বলছেন আমি জানি না। আমি অ্যারেস্ট হয়েছিলাম এই 3.5 মাস আগে, আগস্টে। হ্যাঁ, আল মামুন যে বললো কমে এসেছে, হ্যাঁ হয়তো কমে এসেছে, আগের মতো হচ্ছে না। তো আগস্টে হলে কয় মাস পরে, এটা 1 বছর পরে। 1 বছর পরে কি মব কমেছিল? আমি নিজে ফোন দিয়েছিলাম পুলিশকে, মুক্তিযুদ্ধ হয়েছিল, ওখানে তো আওয়ামী লীগের কোনো ইনভলভমেন্ট ছিল না। আর আপনি যদি বলেন যে 71 মঞ্চে রয়ের ইনভলভমেন্ট রয়েছে, রয়ের রয়েছে, কি বলে এটা মানে অর্থায়ন রয়েছে, টাকা দিচ্ছে, ভারত থেকে নিয়ন্ত্রিত, ওই যে বায়বীয় কথাবার্তা বলে তো লাভ নেই। যেটা এখানে পান্নাত্য ছিলেন এই আন্দোলনে যারা আটক ছিলেন তাদের পক্ষে তিনি রিড করেছিলেন।
জেরাই খান পান্না তো কখনো আওয়ামী লীগ করেনি। তার ডাকে যে একটা আলোচনা সভা হওয়ার কথা ছিল সেখানে মব ক্রিয়েট করা হলো। উনি উনি তো জাননি ওখানে। উনি জানেন উনি অসুস্থ, উনি দেরিতে গেছেন এবং তার গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে। উনি সেটা স্টেটমেন্ট দিয়েছেন। আচ্ছা, বিষয় হচ্ছে কি, এইগুলো আসলে পক্ষ বিপক্ষ নিয়ে কথা বললে আমরা এর থেকে বেরোতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে উপায়টা যা কি? চেয়েছিল উপায়টা কি? যা ছিল, এই যে উপায় হচ্ছে এটাই, অবশ্যই একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ আমলে একা, আচ্ছা বিএনপিকে 5টা সিট দিয়েছিল 2018-তে, এটা বিশ্বাসযোগ্য? আপনি বলেন বিএনপি 5টা সিট পায়, আওয়ামী লীগ দিয়েছিল দয়া করে? হ্যাঁ, কি দয়া? তাতে কি হয়েছে? তাতে হয়েছে গণবিস্ফোরণ জেগেছে না? মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণটা আমরা দেখেছি না? যদিও তার পিছনে অনেক ধরনের প্লট নির্মাণ করা ছিল, এখন তো অনেক কিছুই বেরোচ্ছে, তথ্য প্রমাণ সহ বেরোচ্ছে। আপনার কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জেফ্রি, সম্ভবত নামটা যদি ভুল না করে থাকি, তিনি বলেছেন। এবং এটি এটি এই যে এনসিপির যিনি অভিভাবক অনেকটা, ফরহাদ মাজহার, তিনিও বলছেন যে আমেরিকা প্লট নির্মাণ করা ছিল। কি পরিমাণ টাকা বিনিয়োগ হয়েছে? হয়েছে তো, ম্যাটিকুলাস ডিজাইন তো ছিল। মানে আপনি 5 আগস্ট মানে জুলাই আগস্টের অভ্যুত্থানের কথা হ্যাঁ, বলছেন। ম্যাটিকুলাস ডিজাইন তো ছিল, কিন্তু সাধারণ মানুষ ইনভলভমেন্ট ছিল, সাধারণ মানুষ জানতো না, বুঝতো না। আমরাই বুঝতে পারি যে পেছনে এই ধরনের প্লট করা আছে। একটু একটু ওই যে- আমি জি, 30টা শেষ- সেকেন্ড যদি 30টা শেষ সেকেন্ড করেন, এখন আমি বিষয় হচ্ছে যে কোন বিষয়, আচ্ছা একটু ভুল ব্যাখ্যা সম্ভবত এখানে দাঁড় করানো হয়েছে। আল মামুন নিশ্চয়ই একজন ভালো আইনজীবী। উনি যেই যেই আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কথা বলেছেন, সেই আইনের কোনো এক ধারায় বলা আছে যে নিষিদ্ধ সত্তাকে যারা প্রমোট করবে তারাও এক ধরনের অপরাধ করছে। আমার মনে হয় এটা উনি কোন আঙ্গিকে বলেছেন আমি ঠিক জানি না। সরকার পক্ষ থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল যে এই সমালোচনাটা, মানে এই প্রমোট করা না করা বা আওয়ামী লীগের নাম উচ্চারণ করা না করা, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? শুধু আওয়ামী লীগের লোকজন যারা ফেসবুকিং করে অথবা আলোচনা করে এই ধরনের কিছু, নাকি সবাই? তখন একটা ইয়ে হলো যে না, মিডিয়া ছাড়া গণমাধ্যম বা সাংবাদিকরা যে কথা না বলে, সেক্ষেত্রে যে জরিপটি হয়েছে এক্ষেত্রে কিন্তু নিশ্চয়ই কোনো ধরনের আইন নিষিদ্ধ করা হয়নি যে আওয়ামী লীগের নাম যদি চলে আসে। জি। এটি আমার সংশোধনের প্রয়োজন ছিল। জি, ধন্যবাদ আল মামুন রাসেল। এই মেটিকুলাস ডিজাইনের বিষয়ে আরো কয়েকজন এইভাবে বলেছেন। আসলে কি মেটিকুলাস ডিজাইনের থেকে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছিল? দেখেন, মেটিকুলাস ডিজাইনে এটিতে বিশাল প্লট আমি- আমেরিকার একটা ছিল। আমি এটিতে আসছি। ছোট করে বলতে হবে, হ্যাঁ, কিন্তু জি, জি, আমার জি, সময় জি। কম। তার আগে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে পান্না ভাই যেটি বলল সেটা হচ্ছে এই যে সাইবার অধ্যাদেশ যেটি, হ্যাঁ, এটা উনি একটু দুইটা আইনকে একসাথে করে ফেলছেন। একটি হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন, আর একটা হচ্ছে সাইবার অধ্যাদেশ। সাইবারে যেটি অনলাইনে সেটির ক্ষেত্রে মিডিয়াকে এখানে এক্সাম্পশন দেওয়া হয়েছে অনলাইনের ক্ষেত্রে, কিন্তু যেটি আমাদের সন্ত্রাস বিরোধী আইন, সে 13 স্পেসিফিকভাবে বলা আছে কেউ যদি কাউকে এই ইলেকট্রনিকভাবে বা হচ্ছে এই নিউজ পেপার বা যে কোনো কিছুতে যে নিষিদ্ধ সত্তাকে প্রমোট করে, সাপোজ আপনি শেখ হাসিনার একটা বক্তব্যকে আপনি প্রচার করলেন, শেখ হাসিনার একটা বক্তব্যকে আপনি পত্রিকা নিয়ে আসলেন যে শেখ হাসিনা এই বক্তব্য দিয়েছে, প্রমোট করলেন, বা নিষিদ্ধ কোনো সত্তার প্রমোট করলেন, যেটা আমাদের এর আগে যে নিষিদ্ধ সত্তাগুলো ছিল, যদিও পান্নাবে বললেন আওয়ামী লীগের আগে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয় না, কিন্তু আওয়ামী লীগে তো জামাতকে 3 আগস্ট না না, আমি এই কথা বলি, আওয়ামী লীগ আমি নাৎসির কথা বলেছি। হ্যাঁ। নাৎসি ভাই, 3 আগস্ট হতে পারে, 3 আগস্ট নিষিদ্ধ হয়ে জামাতকে নিষিদ্ধ করেছিল রাজনৈতিক দল করেছে, হিসেবে। তার প্রতিবাদ আমরা নিষিদ্ধ করেছিলাম। করেছে, নিষিদ্ধ করেছে। তো সুতরাং এটা তারপর হচ্ছে দেখেন আরেকটা বিষয় হচ্ছে এই বললেন যে একটু আগে রাশেদ খানের একটা বিষয় নিয়ে আসলেন, নিজুম মজুমদার মেবি আওয়ামী লীগের একটা অ্যাক্টিভিস্ট, সে কিন্তু সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিয়েছেন, এবং কি রিপাবলিক বাংলা যে কলকাতার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে বলেছেন যে ভারতকে আহ্বান করেছেন আপনারা এখানে হস্তক্ষেপ করুন, সরাসরি হস্তক্ষেপ করুন। তার মানে এগুলো কিসের বার্তা দেয়? এগুলো তো হচ্ছে আমাদের দেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য একটা প্রয়াস করছে। তারপরে আপনি যে বললেন যে এই একটা ডিজাইনে দেখেন, এই অভ্যুত্থানে আমি সবসময় একটা কথা বলতাম যে শেখ হাসিনার মৃত্যু ছাড়া আওয়ামী লীগের পতন হবে না। আমি সবসময় এই কথা বলতাম, যে বলতো আমাকে, আমি বললাম না, কোনো আশা বলে না, গেছে বাঁচে মানুষ, আশায় বাঁচে মানুষ। আমি আশাবাদী ছিলাম না, আমি বললাম শেখ হাসিনার মৃত্যু ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কখনো পতন হবে না। তার মানে আজকের এই যে পতনটা হয়েছে, আমেরিকা তো অনেক আগ থেকে যাচ্ছে শেখ হাসিনাকে পতন করানোর জন্য, কিন্তু পেরেছে অনেক আগ থেকে, আমেরিকার প্ল্যান ছিল, অনেক আগ থেকে তারা চেয়েছিল, কিন্তু পারেনি। কিন্তু যখন দেশে থেকে এই অভ্যুত্থানটা কিভাবে হয়েছে আপনি দেখেন, বাংলাদেশ ইতিহাসে আমি আমার জন্মের পর আমি দেখিনি দল মত নির্বিশেষে, এই যে পান্না ভাই বললেন যে আওয়ামী লীগের লোকজন এখানে জড়িত, রাস্তায় নেমেছে, প্রত্যেকটা শিল্পী বলেন, সাংবাদিক বলেন, এমন কোনো সেক্টর নেই
যে সেক্টর রাস্তায় নামেননি। নেমেছে, তাদেরকে মিসইউজ করেছে, মিসইউজ করেছে। হয়নি, তাদেরকে নেমেছে। misuse নেমেছে করেছে। কেন? যখন ভুল একটা বার্তা দিয়েছে, ভুল একটা বার্তা। পুলিশ বলছে যে একটা মানুষকে হত্যা করতে কত গুলি লাগবে, তার সন্তানকে গুলি করা হয়েছে, তার সন্তানকে গুলি করা হয়েছে। আপনি দেখেন 1971 সালে যারা আমাদের ভিন্ন, যাদের সংস্কৃতি ভিন্ন, ভাষা ভিন্ন, তারা আমাদের দেশে গণহত্যা চালিয়েছে। কিন্তু এবার কি হয়েছে? এবার হয়েছে একই দেশ, একই ভাষা, একই মানুষ, তাদের উপর তার সরকার এভাবে গণহত্যা চালাতে আরে ভাই, পারে। ওই গণহত্যার সাথে এই গণহত্যা এভাবে তুলনা দিয়েন গণহত্যা না। চালাইতে ওই পারে। গণহত্যার সঙ্গে এটা তুলনা দিয়েন না, না। না, না, সেই 9 মাসের একটা সশস্ত্র সংগ্রাম, দেখেন, জনযুদ্ধ, সেটার সঙ্গে আপনি দেখেন, ওই গণহত্যাকে ভাই বলছেন, সেই ওই গণহত্যার গণহত্যাকে সাথে- অ্যাড্রেস কিভাবে করছে? ওই গণহত্যা কি নিয়ে? তো কেবল 30 লক্ষ নিয়ে। আপনি দেখেন তারেক রহমান সাহেব নিজে, তারেক রহমান সাহেব নিজে যখন লন্ডনে একটা বক্তব্যে, তার একটা নেতা যখন বক্তব্য দিচ্ছিলেন 30 লক্ষ বললেন, তখন উনি ধমক দিয়েছেন, এই 2-3 লাখ টাকা, তুই 30 লক্ষ কেন বলিস, কেন বলিস? আর আজকে দেখেন তারেক রহমান সাহেব, আমি খুব মজা পেয়েছি, উনি যখন এই যে শেখ হাসিনার যে এই ন্যারেটিভটা আবার নিয়ে আসলেন, উনি বললেন যে 1971 সালে যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, যিনি নিজেই বলছেন 2 লাখ 2-3 লাখ, লক্ষ লক্ষ মানুষ কি 2-3 লাখের অধিক? জি, তার মানে একটা জামাতের মানে একটা দল যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ফেলল। ধন্যবাদ। জামাত আমি করবে কেন? এক মিনিট, যদি 1 মিনিটে শেষ করেন। এগুলো আসলে বিব্রতকর এবং আমাদের জন্য লজ্জার। আচ্ছা, ধরে নিলাম 30 লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কারা করেছে? পাকিস্তান করেছে, আর দেশে দোষরা করেছে। তাতে নিয়ে এটা নিয়ে আমাদের এত অ্যালার্জি কেন? এই বিতর্কটা তুলতে হবে কেন? আমি তো এই 30 লাখ মানুষের কথা বলছি না যে বিএনপি করেছে, আমি তো বলছি না যে সিপিবি করেছে, অমক করেছে, আওয়ামী লীগ করেছে, আরে পাকিস্তান করেছে। এতদিন যা প্রতিষ্ঠিত সত্য হয়ে আসছে, হতে পারে 25 লাখ, হতে পারে 20 লাখ, হতে পারে 15 লাখ, হতে পারে আবার 35 লাখ। সেটা নিয়ে বিতর্ক কেন করতে হবে? এবং এখন তো ওপেন বলা হচ্ছে 7,000 মানুষ শহীদ হয়েছে। মুক্তিযুদ্ধ নাকি 7,000 মানুষ শহীদ হয়েছে। আরে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলা হয়। আপনি বুঝতে পারছেন কোথায় আছি আমরা? এসব ফাজলামো বন্ধ করেন এগুলা। 7,000 তো তালিকা আছে। এগুলো কথা বলার সুযোগ করে দিচ্ছেন, মানে আমিও তো আপনাদের ভাই, part, 7,000 আমরা তো তো তালিকা গণমাধ্যম আছে, কর্মী। তালিকা এগুলো আমরা 7,000 সুযোগ আছে। করে দিচ্ছি। ছি 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 ছি, 16 ডিসেম্বর কালো দিবস, কই তার তো প্রতিবাদ করছেন না কেউ। বিজয় দিবসকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, আটলান্টিকের ওপাশে বসে। লজ্জা নাই, ঘেন্না নাই, আমরা এগুলো প্রতিবাদ করছি না। আমরা শহীদের সংখ্যা নিয়ে মাতামাতি করছি। বাংলাদেশে অনেক ধরনের সমস্যা আছে, এইগুলো নিয়ে কি শুরু করেছেন আপনারা? কোথায় নিয়ে যাচ্ছেন জাতিকে? আজকে শহীদদের নিয়ে আপনারা বিতর্ক তুলছেন এবং এইগুলোকে বয়কট করে টেলিভিশন ডাকবেন না প্লিজ। আমি তো বললাম যে আমিও গণমাধ্যম করবি, এই দায় আমার কাঁধে বার্তায়। কিন্তু অহেতুক তর্ক করার জন্য, টিআরপি বাড়ানোর জন্য এগুলো, এইসব ফালতু লোকদেরকে ডাকবেন না যারা এগুলো ছড়াচ্ছে। জি, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আল মামুনুর রাসেল আপনাকেও। আমার হাতে একেবারে সময় নেই, সময় দিতেও পারছি না। দর্শক, এতক্ষণ আলোচনা ছিল জরিপে পতিত দলে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, আরও অনেকগুলো বিষয়, বিজয় দিবস, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, শহীদ, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। দুইজন আলোচক ছিলেন মঞ্জুর আলম পান্না, সিনিয়র সাংবাদিক, আল মামুনুর রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরকেও প্রাণঢালা ও বিনোদনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। চ্যানেলের সংলাপ অনুষ্ঠান, ভালো থাকবেন সবাই।